হায় 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 রে, এ কি হলো আমার? কত বড় সর্বনাশ হলো রে! এ বৃষ্টির পানিতে তো আমার সব গেল রে গেল। হায় হায়, আমার সব তরমুজ পানিতে ডুবে নষ্ট হয়ে গেল। এখন আমার কি উপায় হবে রে? মা, ও মা, কত বৃষ্টি হচ্ছে তো! এই বৃষ্টির মধ্যে বাবা কোথায়? বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, তাও তো বাবা বাড়িতে ফিরলো না। ওরে মা, সে চিন্তা তো আমারও হচ্ছে। মানুষটা এখনো বাড়ি ফিরলো না। সেই কোন সকালে বাড়ি থেকে বের হইছে, কোনো ফেরার নাম নেই। মানুষটা যে বড্ড চিন্তায় আছে। এবারের ফসল তো সব নষ্ট হয়ে গেছে, কোথায় যে আছে উনি। মা, বৃষ্টির পানি তো বেড়েই চলেছে, থামছেই না। তুমি আমাকে ছাতাটা দাও, আমি বাবাকে খুঁজে আনি। না না কমলা, তোর এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যেতে হবে না। আবার কোন বিপদ গোছাবি খোদাই জানে। না না মা, আমার কিচ্ছু হবে না। তুমি আমাকে ছাতাটা দাও, আমি এই যাব আর বাবাকে নিয়ে চলে আসব। তুমি একটু অপেক্ষা করো, একদম চিন্তা করবা না। এই বলে কমলা মায়ের কথা না শুনেই ছাতা নিয়ে চলে যায় বাবাকে খুঁজতে তরমুজ ক্ষেতের ওখানে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে বাড়িতে মা খুবই চিন্তিত। এত বৃষ্টির মধ্যে তুমি বাড়িতে যাওনি। মা একা বাড়িতে আমাদের অপেক্ষায় বসে আছে। তাড়াতাড়ি চলো বাবা, তুমি বাড়িতে। মা খুব চিন্তা করছে। মা রে, আমারে কি হলো? সব তরমুজ যে পচে যাচ্ছে পানিতে ডুবে। আমার সব কষ্টগুলা বৃথা গেল। এখন কি হবে? চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। সব ধ্যান জ্ঞান হারাই আমি যে এখানে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতেছি। এদিকে জমিদারের কাছ থেকে ধার নেওয়ার টাকাগুলা ফেরত দেওয়ার সময় এসে গেছে। তরমুজ বিক্রি করে টাকা ফেরত দেব, এই কথা ছিল জমিদারের সাথে। কিন্তু এখন তো সব নষ্ট হয়ে গেল। বাবা, তুমি চিন্তা করো না তো, খোদা একটা না একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা মেয়ে এসব কথা বলতে বলতে বৃষ্টি থেমে যায়। বাবা, বৃষ্টি থেমে গেছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। না হলে আবার বৃষ্টি শুরু হলে আমরা একদম ভিজে যাব যেতে যেতে। তখন আবার আমাদের জ্বর আসবে। বাড়িতে যেতে গেলে তো জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে হবে না রে মা। যদি জমিদার বাবু সামনে পড়ে তখন কি বলবো? আমার কাছে যে টাকা নাই, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাবে। বাবা, তুমি চলো তো, মা অপেক্ষা করছে। এই বলে তারা দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যেতে যেতে পথের মধ্যে জমিদারের সাথে দেখা হয়। কি হে রতন, এখন যে তোমায় ঠিক মতো দেখাই যায় না, তা মনে আছে তো আমার কি কথা ছিল? আছে, সবই স্মরণে আছে জমিদার বাবু। কিন্তু আমি যে চেয়েছিলাম তরমুজ বিক্রি করে আপনার টাকা সব ফেরত দেব, কিন্তু এখন এই বৃষ্টিতে আমার সব তরমুজ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। দেও রতন, আমার কাছে এত নাকে কান্না কেঁদো না। তুমি জানোই যে আমি এক কথার মানুষ। ভালোই ভালোই আমার পাওনা টাকা ফেরত চাই। হাত জোর করি বাবু, আমার কথাটা একবার বোঝেন, আমাকে একটু সময় দেন। আমি কিভাবে এখন টাকা ফেরত দেব? বাবা, তুমি হাত জোর করো না, ওঠো, তুমি এমন ভেঙে পড়ো না। শোনো রতন, তোমার উপর ভরসা করেই আমি টাকাগুলো দিয়েছিলাম। এমন সময় এসেছে, টাকাগুলো ফেরত দাও। জমিদার বাবু, আপনি আমাদের দয়া করে 10টা দিন মতো সময় দিন। আমরা আপনার সব পাওনা মিটিয়ে দেব। আমার বাবাকে আপনি কিছু বলবেন না। তোর বাবা তো এমন করে দুইবার সময় নিল, কই কোনো কানাকড়ি তো দিতে পারলো না। এবার না হয় আমার কথাতে একটা বার সুযোগ দিন, দেখে নিন
আমরা সব কিছু শোধ দিয়ে দেব। আচ্ছা, তোর কথাতেই নাই তাহলে আর একটা বার সুযোগ দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমরা যদি 10 দিনের মাথায় টাকা ফেরত দিতে না পারো, তাহলে আমি ওই তরমুজ ক্ষেত দখল করে নেব, আর সাথে সাথে আমার পাওনা টাকার 2 গুণ সুদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। তারপর তারা দুজনে বাড়িতে চলে আসে। কি গো, তোমাদের এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে, এত ভিজেছো কেন? এরপর তারা সব কথা কমলার মাকে খুলে বলে। এ কি করলি কমলা তুই? এবার আমাদের কি হবে যদি পাওনা ফেরত না দিতে পারি? এবার যে আমরা সব হারাবো রে। কোনে পাবো এই 10 দিনের মধ্যে এত টাকা? এবার যে সব হারিয়ে আমাদের পথে বসতে হবে, রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। এই হতচ্ছাড়া মেয়েটাকে কেন যে যেতে দিয়েছি? ভুল হয়েছে তখন যেতে দিয়ে। এখন কি হবে আমাদের? তুমি এত বকে না তো মেয়েটাকে। মেয়েটা তো ভালোর জন্যই একটা সুযোগ চেয়ে এসেছে। একটা উপায় হবেই। আল্লাহ তো আছে, গরিবের আল্লাহ আছে, ঠিকই সাহায্য করবে। এসব বলে তারা যে যার মতো ঘরে চলে যায়। এভাবে চিন্তায় কয়েকটা দিন কেটে যায়। কি করব বলো কমলার মা? কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে 4 দিন এখনো কোনো ব্যবস্থাই করতে পারলাম না। হাতে আছে মাত্র 6টা দিন, কোথা থেকে কি করব কিছুই বুঝতেছি না। বলি কি, তুমি না একটু কারোর কাছে গিয়ে ধার করে আনো, সেই টাকা জমিদারকে দিয়ে দাও, পরে আমরা আস্তে আস্তে শোধ করে দেব। একবার নাই কানাইয়ের সাথে কথা বলে দেখবা, যদি ও কিছু একটা সাহায্য করে। ওর বউ গপ্পে গপ্পে বলছিল ওদের নাকি অবস্থা এখন বেশ ভালো। তুমি একটাবার যাও ওর কাছে ধার চাইতে। আচ্ছা কমলার মা, তাহলে আমি কানাইয়ের কাছে কথাটা বলে দেখি, দেয় কি না। এই বলে রতন কানাইয়ের বাড়িতে যায়। কানাই, ও কানাই ভাই, বাড়িতে আসো, একটু বেরিয়ে আসো। কে রে এমন ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি করে? ও ভাই রতন যে, তা কি মনে করে এলে? অনেক বিপদে পড়ে এসেছি ভাই, যদি একটু উপকার করতে। কি রকম উপকার ভাই, শুনি। কানাই ভাই আমার, আমাকে তুমি কিছু টাকা ধার দিতে পারবে? বড্ড প্রয়োজন আমার। জমিদার বাবুকে 6 দিনের মধ্যে টাকা শোধ দিতে হবে, না হলে যে আমার চাষের জমিটুকু, আমার বাড়ি সব হারাবো আমি। আমাকে একটু উপকার করো। ভাই রতন, আমার যে হাতে একদমই টাকা নাই, এই তো কয়েক আগে এই মেয়েটার বিয়ে দিলুম কত ঘটা করে, সব টাকা খরচ হয়ে গেছে। আমার কাছে যে কানা করিও নাই। এই শুনে রতন দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে যায়। আইছে উপকার চাইতে, আমার কাছে মনে হয় টাকার গাছ আছে, যে আইলো আর টুক করে টাকা পেড়ে দিয়ে দিলুম। আমার টাকা আমি কাউরে দিব না। কি গো, চুপ করে আছো কেন? কোনো ব্যবস্থা কি হলো? কানাই কি টাকা দিয়েছে? না গিন্নি, ওর কাছে টাকা নেই। থাক বাদ দাও, নিজেরই কিছু একটা করতে হবে। কমলার মা, আমি কাজ খুঁজতে বের হচ্ছে শহরের দিকে। আমার ফিরতে রাত হবে, চিন্তা করো না যেন। কমলাকে চোখে চোখে রেখো, মেয়েটা বড্ড ঘুরে বেড়ায়। এই বলে রতন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আর কমলার মাও পুকুরে যায় পানি আনতে। কমলা, আমি পুকুর ঘাটে যাচ্ছি পানি আনতে, সাবধানে থাকিস বাড়িতে। যা দিনকাল পড়েছে, বাড়ি থেকে এক দণ্ড নড়বি নে। আমি যেন এসে দেখি তুই এখানেই আছিস। আচ্ছা মা।
ঠিক আছে, আমি কোথাও যাব না। তুমি তাড়াতাড়ি যাও আর ফিরে এসো। এদিকে কমলা বাড়ির উঠোনে একা বসে আছে। পাশের লিচু বাগানে লিচু গাছটা থেকে কেমন যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। কমলা সামনের দিকে এগোতে থাকে। আমাকে কেউ সাহায্য করো, আমাকে মুক্ত করো। কে তুমি? এমন গাছের মধ্যে আটকে আছো কেন? কি হয়েছে তোমার? আমি একটা পরী, আমি গাছের মধ্যে বন্দি হয়ে আছি। তুমি আমাকে সাহায্য করো মেয়ে, তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করার নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে কি হলো, সব মাথার উপর দিয়ে চলে গেল। তুমি ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে সবটা শোনো তুমি। আমি একদিন এদিক দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন এক জাদুকরি দুষ্টু বুড়ি আমাকে এই গাছটাতে জাদু করে বন্দি করে রেখেছে। তুমি আমাকে সাহায্য করো, কোনো একটা নিষ্পাপ ছোট মেয়েই পারবে আমাকে সাহায্য করতে। আমি জানি তুমি খুব ভালো, আমাকে সাহায্য করো। তুমি ভালো বলেই আমাকে দেখতে পেয়েছো, তোমার মনে পাপ নেই। তুমি সেজন্যই তো আমাকে দেখতে পেয়েছো, নয়তো কেউ তো আমাকে দেখতে পায় না। এসব বলতে বলতে কমলার মা বাড়িতে চলে আসে। কমলা, কোথায় গেলি তুই? এদিকে হঠাৎ করে তার মা চলে আসাতে কমলা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। ওখানে পাগলের মতো একা একা বিড়বিড় করছিস কেন? কেউ তো নেই ওখানে, এদিকে আয়। এভাবে এই দিনটা পার হয়। পরের দিন বাড়িতে যখন কেউ থাকে না, তখন সুযোগ বুঝে কমলা লিচু গাছটার কাছে যায়। পরি, ও পরি, কোথায় তুমি? তুমি এসেছো? এই তো আমি এখানে। আমি জানতাম তুমি আসবে আমাকে সাহায্য করতে, নিশ্চয়ই আসবে। তোমার মতো ভালো মেয়ে অন্যকে বিপদে দেখে না এসে থাকতে পারে? কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? কি করলে তুমি মুক্তি পাবে? শোনো তবে, এদিক থেকে যে পূবের জঙ্গল আছে, ও সেই জঙ্গলে গিয়ে জঙ্গল পেরিয়ে একটা বিশুদ্ধ পানি নদী আছে। সেই নদীর পানি এনে যদি তুমি গাছের গোড়ায় ঢেলে দাও, তবেই আমি মুক্তি পাবো। তারপর কমলা একা একা যায় সেই নদীর পানি আনতে। জঙ্গল পেরিয়ে কলসি নিয়ে যায় সেই নদীতে পানি আনতে। সে পানি এনে লিচু গাছের গোড়ায় ঢেলে দেয়। এই এই তো আমি মুক্তি পেয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে। ইস, আমি আবার আগের মতো হয়ে গিয়েছি। আমি আজ তোমার উপর খুবই খুশি। তুমি আমাকে মুক্তি দিলে। তুমি বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি সব তোমাকে দেবো। আমার কিছু চাই না পরি, তুমি মুক্তি পেয়েছো, এতেই আমার আনন্দ। তোমার আত্মসম্মান বোধ দেখে আমি মুগ্ধ। আমি জানি তোমাদের কতটা প্রয়োজন টাকার, তবুও তুমি মুখ ফুটে আমার কাছে কিছু চাইছো না। এমন মানুষ কজন হয় বলো তো? কিন্তু তুমি যেহেতু আমাকে সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু না কিছু সাহায্য করবই। এমন কিছু দেব যাতে সেটা তোমার উপকারে আসে। খালি হাতে তোমাকে আমি কিছুতেই ফিরে যেতে হবে না। একটা কিছু তো নিতেই হবে। যেহেতু তুমি আমাকে সাহায্য করেছো, তুমি আমার বন্ধু, বন্ধুকে কি আমি এভাবে বিপদে দেখতে পারি? এরপর পরি লিচু গাছের উপর জাদু করে আর বলে, এই গাছে সারা বছর জুড়ে লিচু থাকবে, কখনো ফুরাবে না এই গাছ থেকে লিচু। এতে বড় বড় টসটসে লিচু ধরবে, যেমন মিষ্টি তেমনই রসালো। আশা করি এই গাছ থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। এই লিচু বিক্রি করে তোমরা টাকা ইনকাম করতে পারবে। এই বলে পরি
অদৃশ্য হয়ে যায়। তারপর কমলা অবাক হয়ে দেখে গাছে কত কত বড় বড় লিচু। কমলা বাড়িতে এসে তার মা বাবাকে সবটা খুলে বলে। ওই দেখি, চল মা, গিয়ে দেখি কত বড় বড় লিচু। দেখছো বাবা, কত বড় বড় লিচু। রে মা, এ তো অনেক লিচু। এই যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা রোজগার হবে। এরপর রতন লিচু গাছ থেকে সেই লিচু পেড়ে বাজারে বিক্রি করে। তার লিচুই বাজারের সবচেয়ে বড় সেরা লিচু হয়। সবাই তার থেকে লিচু কিনতে আগ্রহ প্রকাশ করে এবং দেখতে দেখতে রতনের সব লিচু বিক্রি হয়ে যায়। লিচু বিক্রি করে যে টাকা পায় সেই টাকা জমিয়ে রতন জমিদারের পাওনা টাকা শোধ করে এবং পরিবারের ভরণ পোষণ যোগায়। তাদের অভাব দূর হয়, কমলার মুখে হাসি ফোটে, তার মারও দুশ্চিন্তা দূর হয়। তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।